পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 47। দরজাটা ধীরে ধীরে খুলতেই দুজন মুখোমুখি হয়ে যায়। ভোরের আবছা আলোয় আহিলকে আজ ভীষণ অগোছালো লাগছে। কালো শার্টের হাতা গোটানো, চুল এলোমেলো, চোখ লালচে, যেন পুরো রাতটা এক ফোঁটা ঘুম ছাড়াই কাটিয়েছে। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেই ক্লান্তির চেয়েও বেশি স্পষ্ট অস্থিরতা। রিমিশা দরজার সামনে দাঁড়িয়ে থাকে, চোখ তুলে তাকানোর সাহসটুকু যেন হচ্ছে না তার। দুজনের মাঝখানে কিছু মুহূর্ত নীরবতা ঝুলে থাকে, শুধু ভোরের ঠান্ডা বাতাসটা ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আহিল কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমিশার দিকে। মেয়েটার ফুলে থাকা চোখ, কান্না ভেজা মুখ, সব কিছু যেন তার বুকের ভেতরটা আরও ভারী করে তুলছে। তারপর খুব আস্তে করে বলে ওঠে, ব্যথা কমেছে। কথাটা শুনেই রিমিশার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটাই কয়েক ঘন্টা আগে তাকে এতটা কষ্ট দিয়েছে, অথচ এখন সেই মানুষটার গলায় কেন এত অপরাধবোধ? রিমিশা ঠান্ডা গলায় বলে, আপনি এখানে কেন এসেছেন? আহিল এক মুহূর্ত চুপ থেকে ধীরে বলে, তোমাকে নিতে। রিমিশা এবার চোখ তুলে তাকায়, চোখ দুটো টলমল করছে। কেন? আবার মারবেন? মুহূর্তে আহিলের মুখটা শক্ত হয়ে যায়। কথাটা যেন সরাসরি গিয়ে তার বুকের মধ্যে আঘাত করে। সে ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলে। অনেকক্ষণ পর নিচু গলায় বলে, এই একটা মুহূর্তের জন্য আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না। রিমিশা অবাক হয়ে তাকিয়ে থাকে। আহিলকে কখনো এভাবে কথা বলতে শোনেনি সে। ঠিক তখনই উপর থেকে ধীর পায়ে নিচে নামতে থাকেন রিমিশার দাদি। এত সকালে দরজার সামনে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার কপাল কুঁচকে যায়। আহিলকে দেখেই মুখ গম্ভীর হয়ে ওঠে ওনার। তুমি এখানে কেন আইসো? আহিল সঙ্গে সঙ্গে ভদ্রভাবে সোজা হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম দাদি। উনি কোনো উত্তর না দিয়ে কঠিন গলায় বলেন, কি দরকার এখানে? আহিল শান্ত গলায় উত্তর দেয়, রিমিশাকে নিতে এসেছি। কথাটা শুনেই ওনার মুখ আরও শক্ত হয়ে যায়। আমাদের মেয়েকে আমরা আর তোমার কাছে পাঠাবো না। আহিল এবার ধীরে কিন্তু দৃঢ় গলায় বলে, রিমিশা আমার স্ত্রী, তাই আমি তাকে নিতে এসেছি। দাদি রাগী গলায় বলতে থাকেন, স্ত্রী বলে গায়ে হাত তোলার অধিকার পেয়ে যাও নাই? কথাটা শুনে আহিলের চোয়াল শক্ত হয়ে যায়। তবু সে নিজের রাগটা দমন করে শান্ত গলায় বলে, আমি জানি আমি ভুল করেছি। উনি তীক্ষ্ণ গলায় বলেন, ভুল? ওইটাকে তুমি শুধু ভুল বলছো? আহিল কিছুক্ষণ চুপ থাকে। মনে হচ্ছিল প্রতিটা কথা সে নীরবে সহ্য করছে। তারপর বলে, আমি রিমেশাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু পরিস্থিতিটাই অমন ছিল, তাই নিজের রাগটা সামলাতে পারিনি। যদি ওই মুহূর্তে নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আজ এসব কিছুই হতো না। কারণ আমি সত্যি রিমিশাকে কষ্ট দিতে চাইনি। রিমিশা নিঃশব্দে সব শুনছে। বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠছে তার। দাদি এবার রাগে গলায় বলেন, কষ্ট দিতে চাওনি, অথচ মেয়েটার মুখের ওই অবস্থা করেছ। আয়ল চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তারপর খুব আস্তে বলে, শাস্তি দিতে চাইলে আমাকে দিন, কিন্তু রিমিশাকে আমার থেকে আলাদা করতে পারবেন না। ঠিক তখনই ভেতর থেকে শফিক জমিদার বেরিয়ে আসেন। সকাল সকাল এত কথা কাটাকাটির শব্দ শুনে তিনিও ঘুম থেকে উঠে এসেছেন। চারপাশে একবার তাকিয়ে গম্ভীর গলায় বলেন, কি হয়েছে? দাদি বিরক্ত গলায় বলেন, দেখো দেখো তো তোমার জামাই কি বলতে এসেছে। আবির আবার রিমিশাকে নিতে এসেছে। শফিক জমিদার এবার ধীরে ধীরে আহিলের দিকে তাকান। আহিল সঙ্গে সঙ্গে সম্মান নিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। উনি শান্তভাবে সালামের উত্তর দেন, কিন্তু মুখে গাম্ভীর্য বজায় রাখেন। তুমি কি মনে করো এত কিছুর পরও আমার মেয়েকে তোমার সঙ্গে পাঠিয়ে দেব? আহিল মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর ধীরে বলে, আপনারা না চাইলে জোর করব না, কারণ রিমিশা আপনাদের মেয়ে। কথাটা বলেই সে একবার রিমিশার দিকে তাকায়। তারপর আবার বলে, কিন্তু একটা কথা সত্যি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। একটু থেমে আবার শান্ত গলায় বলে, আর ও যদি রিমিশা নিজে বলে আমার সঙ্গে যাবে, তাহলে আর কেউ ওকে আটকাতেও পারবেন না। পরিবেশটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। শফিক জমিদার এবার রিমিশার দিকে তাকান। তার গলাটা আগের চেয়ে অনেক নরম। মা, তুমি কি চাও? রিমিশা কেঁপে ওঠে। শফিক জমিদার আবারও বলেন, রিমিশা যেটা চাইবে সেটাই হবে। ও যদি যেতে চায় যাবে, আর যদি না চায় তাহলে পৃথিবীর কেউ জোর করতে পারবে না। কথাটা শুনে আহিলের দৃষ্টি গিয়ে স্থির হয় রিমিশার মুখে। তার চোখে আজ প্রথমবার স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। হয়তো এই প্রথম সে সত্যি হারিয়ে ফেলার ভয়টা অনুভব করছে। সবাই দৃষ্টি তখন রিমিশার দিকে স্থির হয়ে আছে। ভোরের নরম আলো ধীরে ধীরে পুরো উঠোন জুড়ে ছড়িয়ে পড়ছে। হালকা কুয়াশায় চারপাশটা কেমন শান্ত লাগছে, অথচ সেই শান্ত পরিবেশের মাঝেও চাপা একটা অস্বস্তি স্পষ্ট। রিমিশা দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ভেজা, মুখটা ফ্যাকাশে হয়ে আছে কান্নায়।
আর তার সামনেই দাঁড়িয়ে আহিল। সারা রাত না ঘুমানোর ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। এলোমেলো চুল, লালচে চোখ, ক্লান্ত চেহারা, সব মিলিয়ে মানুষটাকে আজ অদ্ভুত ভাঙা লাগছে। যে ছেলেটার নাম শুনলেই সবাই তার রাগী স্বভাবের কথা বলতো, আজ সেই মানুষটা একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, শুধু নিঃশব্দে তাকিয়ে আছে রিমিশার দিকে। শফিক জমিদার ধীর গলায় বলে ওঠেন, কি রে মা, তুই কি যেতে চাস? কথাটা শুনে রিমেশার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে একবার আহিলের দিকে তাকায়। মানুষটার চোখে আজ অদ্ভুত এক অসহায়ত্ব। তবুও দুপুরে সেই মুহূর্তটা কিছুতেই ভুলতে পারছে না সে। গালে জ্বালা করা সেই ব্যথা যেন এখনো বয়ে গেছে। রয়ে গেছে। শেষমেশ সে ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে। তারপর খুব আস্তে করে বলে, আমি যাব না। গলাটা কেঁপে ওঠে তার। আমাকে একটু সময় দিন। কথাটা শুনে চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। আহিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন সেই উত্তরটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তবু সে কিছু বলে না। রিমিশার দাদি এবার সামনে এগিয়ে এসে বলেন, মেয়েটা এখন যেতে চাইছে না, ওকে আর চাপ দিও না। আহিল ধীরে বলে, ঠিক আছে। একটা শব্দই শুধু, কিন্তু সেই ছোট্ট কথাটার মাঝেও চাপা কষ্ট স্পষ্ট ছিল। বাড়ির সবাই এবার অবাক হয়ে আহিলের দিকেই তাকায়, কারণ ছেলেটার রাগের কথা তারা অনেক শুনেছে। কিন্তু আজ সে একদম চুপচাপ, কোনো তর্ক করছে না, কোনো জোরও করছে না। আহিল শেষবারের মতো একবার রিমিশার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বাহিরের দিকে এগিয়ে যায়। তার মুখে কোনো অতিরিক্ত আবেগ নেই, শুধু একটা স্থির নীরবতা। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, রিমিশাও দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে এখনো দ্বিধা মিশে আছে। একটা অদৃশ্য টান যেন তাকে থামিয়ে দিতে চাইছে, কিন্তু সে নিজেকে সামলায়। আহিল গেটের বাইরে বেরিয়ে গাড়ির দিকে যায়। গাড়ির দরজা খুলে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা একটু কেঁপে ওঠে। পরের মুহূর্তেই সে গাড়ির দরজার পাশে হেলে পড়ে। তার মাথাটা হালকা ঘুরে যায়। সারা রাত না ঘুমানো, কিছু না খাওয়া, টানা ড্রাইভ আর মানসিক চাপ, সব মিলিয়ে শরীরটা যেন আর সাপোর্ট করতে পারছে না। আহিল এক হাতে গাড়ির দরজা ধরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীরটা ধীরে ধীরে ভারী হয়ে আসে। ভেতর থেকে তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রিমিশা দৌড়ে আসে। আহিল, তার কণ্ঠটা কেঁপে ওঠে। সে এক দৌড়ে আহিলের পাশে এসে দাঁড়ায়, কিন্তু এখনো পুরোপুরি তাকে স্পর্শ করে না, যেন অভিমান আর চিন্তার মাঝখানে আটকে গেছে। আহিল আধখোলা চোখে তার দিকে তাকায়। তার ঠোঁটে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ একটা কষ্ট। রিমিশার হাত কাঁপছে। সে ধীরে ধীরে আহিলকে ধরে ফেলে, কিন্তু তার চোখে এখনো পুরোপুরি ক্ষমা নেই। সেখানে আছে অভিমান, কষ্ট আর ভাঙা অনুভূতির চাপা ছায়া। ঠিক তখনই আহিল খুব দুর্বল গলায় বলে ওঠে, আমি ঠিক আছি। কিন্তু কথাটা শেষ করতে না করতেই তার শরীর আবার ভারী হয়ে আসে। ভিতর থেকে সবাই দৌড়ে আসে। তারপর দ্রুত তাকে গাড়ির ভেতরে বসানো হয়। রিমিশা এবার স্পষ্ট বুঝতে পারে আহিলের জ্বর অনেক বেড়ে গেছে। তার কপাল ছুঁয়ে এসে চমকে ওঠে। শরীর জ্বরে পড়ে যাচ্ছে। রিমিশার চোখের পানি এসে যায়, তার শ্বাসটা ভারী হয়ে ওঠে। ঠিক তখনই একসঙ্গে আরও দুটো গাড়ি এসে থামে জমিদার বাড়ির সামনে। উঠোনে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকায়। গাড়ি থেকে দ্রুত নেমে আসে ফরিদা বেগম, সাফায়েত পাটোয়ারি আর বাড়ির বাকি সবাই। ফরিদা বেগম নেমে উদ্বিগ্ন গলায় বলে ওঠেন, আহিল। রিমিশা এখনও আহিলকে ধরে আছে, চোখ ভেজা। ফরিদা বেগম ছেলের অবস্থা দেখে দৌড়ে আসেন। দ্রুত আহিলের মুখে পানি ছিটানো হয়। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে স্বাভাবিক হয়। তারপর ক্লান্ত গলায় বলে, আমি ঠিক আছি। এরপর সবার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আম্মু, আব্বু, তোমরা এখানে? ভোরে ঘুম থেকে উঠেই সবাই জানতে পেরেছিল আহিল বাড়িতে নেই। পরে দারোয়ানের কাছ থেকে শুনে বুঝতে পারে সে গ্রামের বাড়িতে গিয়েছে। তাই আর দেরি না করে সবাই চলে আসে। ফরিদা বেগম কাছে এসে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, সারা রাত ঘুমাসনি তাই না? আহিল কোনো উত্তর দেয় না। এদিকে সাফায়েত পাটোয়ারি বুঝতে পারেন তার ছেলে হয়তো সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছে, কারণ গতকাল থেকে আহিলকে তার একদম অন্যরকম লাগছে। তিনি ধীরে ধীরে শফিক জমিদারের সামনে এসে দাঁড়ান। গত রাতের রাগ এখন অনেকটাই কমে গেছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভাই, কাল রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু সারা রাত ভেবে একটা জিনিসই বুঝলাম, এই দুইটা মানুষ একে অপরকে ছাড়া থাকতে পারবে না। শফিক জমিদার গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, থাকতে না পারলেই তো হবে না, সম্পর্ক সামলাতেও জানতে হয়। সাফায়েত পাটোয়ারি ধীরে মাথা নেড়ে বলেন, আমি মানছি, আমার ছেলের ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। কথাগুলো বলতে গিয়েও তার গলায় অপরাধবোধ স্পষ্ট ছিল। এদিকে আহিল এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে।
কারো কথার মাঝখানে একবারও কিছু বলছে না। ঠিক তখন পরিবেশটা একটু স্বাভাবিক করার জন্য শফিক জমিদার বলে ওঠেন, আচ্ছা এত দূর থেকে এসেছো যখন আগে ভেতরে আসো, খাওয়া দাওয়া করো। তিনি চারপাশে সবার দিকে তাকিয়ে আবার বলেন, এত দূর থেকে সবাই আইসো, আগে ভিতরে এসে খাওয়া দাওয়া করো সবাই, তারপরে বাকি কথা হবে। ফরিদা বেগম সঙ্গে সঙ্গে বলেন, না ভাই, এখন কিছু লাগবে না। সাফায়েত পাটোয়ারি শান্ত গলায় বলেন, হ্যাঁ এখন আর ভিতরে যাওয়ার দরকার নেই। কিন্তু শফিক জমিদার হালকা কড়া স্বরে বলে ওঠেন, এই কথা কইলা কেন? তোমরা আমাদের বাড়িতে আইসো আর কিছু না খাইয়া যাইবা, এটা কি হয় নাকি? রিমিশার দাদিও সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ঠিক কথা কইছে, এত সকালে আইসো, খালি পেটে কেউ যাইতে পারবা না। ফরিদা বেগম হালকা অস্বস্তি নিয়ে বললেন, আসলে এখন কারো খাওয়ার মতো অবস্থা নেই। শফিক জমিদার এবার হালকা হাসলেন, মন খারাপ থাকতেই পারে, তাই বলা মেহমান না খাইয়া থাকবো এই নিয়ম তো আমাদের বাড়িতে নাই। পরিস্থিতিটা একটু নরম করার জন্য তিনি আবার বলেন, চলো সবাই ভিতরে চলো, টেবিলে চা আছে, একটু মুখে দিলেই হবে। অনেক অনুরোধ আর কথাবার্তার পর শেষমেশ ফরিদা বেগম আর সাফায়েত পাটোয়ারি আর না করতে পারলেন না। ধীরে ধীরে সবাই ভিতরের দিকে চলে যায়। বাড়ির ভেতরটা তখন ব্যস্ত হয়ে ওঠে। কেউ নাস্তা সাজাচ্ছে, কেউ পানি এনে রাখছে, আবার কেউ অতিথিদের বসার ব্যবস্থা করছে। তবে এত সব কোলাহলের মাঝেও একটা চাপা অস্বস্তি যেন এখনও পুরো পরিবেশ জুড়ে রয়ে গেছে। আহিল আশপাশের সোফার এক কোণায় চুপচাপ বসে আছে, মুখের ভাবভঙ্গি দেখেই কিছু বোঝা যাচ্ছে না। তারপর রিমিশার মা এগিয়ে এসে নরম গলায় বলেন, কি হয়েছে বাবা, এখানে বসে আছো কেন? চলো কিছু খাবে। আহিল বলে, না আম্মু, আমি এখন কিছু খাবো না। শফিক জমিদার একটু নরম গলায় বললেন, এভাবে না খেয়ে থাকলে তো হবে না বাবা। কিছুক্ষণ চুপ থেকে আহিল আস্তে করে বলেন, পরে খাবো। এরপর সবাই ধীরে ধীরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। বাড়ির মহিলারা অতিথিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবু পুরো পরিবেশের মধ্যে একটা চাপ ও অস্বস্তি থেকেই যাচ্ছে। এর মাঝে রিমিশা কয়েকবার চুপি চুপি আহিলের দিকে তাকায়। মানুষটা এক কোণায় শান্ত হয়ে বসে আছে। আগের মতো কোনো রাগ নেই, কোনো তাড়া নেই, শুধু চুপচাপ বসে আছে। আর অদ্ভুতভাবে সেটাই রিমিশার বুকের ভেতরটা ধীরে ধীরে নরম করে দিচ্ছিল। আহিল কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনারা শুধু শেষের ঘটনাটা দেখেছেন, কিন্তু ওই দিন কি হয়েছিল সেটা জানেন না। চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। আহিল সব কিছু খুলে বলতে শুরু করে, কিভাবে ভুল বোঝাবুঝির কারণে সে রিমিশাকে মেরেছিল, কিভাবে রাগের মাথায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সব সব শুনে চারপাশের পরিবেশটা বদলে যায়। দাদি আর শফিক জমিদারও কিছুক্ষণ চুপ হয়ে থাকেন। সাফায়েত পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখানে আসলে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। ফরিদা বেগমও শান্ত গলায় বলেন, রাগের মাথায় সবাই ভুল করে ফেলেছে, এখানে আসলে ভুল বোঝাবুঝিটাই বেশি হয়েছে। আহিল এবার ধীরে রিমিশার দিকে তাকায়। হ্যাঁ, রিমিশা ভুল করেছিল, তাই আমি ওকে শাস্তি দিয়েছি, কিন্তু এভাবে মারা আমার উচিত হয়নি। ওই মুহূর্তে আমি নিজের রাগটা সামলাতে পারিনি। তার গলায় এবার স্পষ্ট অনুতাপ। সে আবারও আস্তে করে বলে, আমি কথা দিচ্ছি, আজকের পর আর কখনো রিমিশার চোখে আমার জন্য এক ফোঁটা পানিও আসতে দিব না। রিমিশা চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। মানুষটার চোখে আজ সত্যি অপরাধবোধ স্পষ্ট। শফিক জমিদার কিছুক্ষণ নীরব থেকে বলেন, এখানে যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, তখন সেই ভুল আর যেন দ্বিতীয়বার না হয়। আহিল সম্মানের সাথে বলে, হবে না।